সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। সকলে মার্জনা করবেন। যারা আমার লাইভে আগে যুক্ত হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেশ কিছু সমস্যার জন্য আমি একাধিকবার লাইভে যুক্ত হয়েও সেই লাইভটাকে বাদ দিতে বাধ্য হয়েছি। আমি শুরু করব আজকের আলোচনার মধ্যে রাখব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পাঠ্য বাংলার মপাসা নামে পরিচিত প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত মনুষ্যতর প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক সমন্বিত একটি গল্প আদরিণী। প্রভাত কুমার মুখোপাধ্যায় শরৎচন্দ্র সমকালীন সময়ের একজন লেখক। তিনি যে সময় এই আদরিণী গল্পটি রচনা করেন সেই সময় পর্বে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনুষ্যতর প্রাণীকে অবলম্বন করে একটি গল্প রচনা করেছিলেন মহেশ। গফুর মিয়ার সঙ্গে একটি ষাঁড়ের সম্পর্ককে অবলম্বন করে, ষাঁড়ের ভালোবাসাকে অবলম্বন করে সে মহেশ রচনা করেছিলেন, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায় হাতির সঙ্গে মানুষের সম্পর্ককে বিশ্লেষণ করার জন্য তিনি তার এই আদরিণী নামক যে বিখ্যাত ছোট গল্প, সেই ছোট গল্পটি রচনা করেন। এরকম বাংলা সাহিত্যে বেশ কিছু ছোট গল্প রচিত হয়েছে মনুষ্যতর প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ককে অবলম্বন করে। যেমন আমি নাম বললামই মহেশের। মহেশ ছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেছিলেন কালা পাহাড় নামে একটি ছোট গল্প, একটা মহিষের সঙ্গে মানুষের সম্পর্ক। রাজশেখর বসু পরশুনাম ছদ্মনামে রচনা করেছিলেন লম্বকর্ণ ছাগলের সঙ্গে মানুষের সম্পর্ক। ঠিক তেমনি হাতির সঙ্গে মানুষের ভাব ভালোবাসার একটি গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী। আদরিণী গল্প শুরু করার আগে যদি কেউ লাইভে যুক্ত হয়ে থাকেন আমাকে প্লিজ জানাবেন আমার সাউন্ডটা ঠিকমতো যাচ্ছে কি না। যদি কেউ যুক্ত হয়ে থাকেন লাইভে আমাকে প্লিজ জানাবেন, দয়া করে জানাবেন যে ঠিকমতো আমার সাউন্ডটা ঠিকমতো যাচ্ছে কি না। আমি শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত এক অনন্য সাধারণ ছোট গল্প আদরিণী। যে আদরিণী গল্পটি 1320 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় সাহিত্য পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, যেটি পরবর্তীকালে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 6টি ছোট গল্পের সংকলন গল্পাঞ্জলি, সেই গল্পাঞ্জলি গ্রন্থের অন্তর্গত হয়েছে। অনেক জায়গাতে দেখতে পাবে এই গল্পটি ভারতী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, কিন্তু না, সেটা ঠিক নয়। ভারতীতে নয়, আদরিণী গল্পটি প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকাতে 1320 বঙ্গাব্দে। আমি শুরু করছি গ্রামীণ তৎকালীন সময়ের একজন বিখ্যাত মোক্তার জয়রাম মুখুজ্জে। সেই জয়রাম মুখুজ্জের সঙ্গে তাঁরই পোষ্য একটি হাতির অনন্য ভালোবাসার গল্প। কিভাবে জয়রাম মুখুজ্জের কাছে সেই হাতি আদরিণী এলো এবং জয়রাম মুখুজ্জে কেন তাকে বিদায় দিলেন, হাতিটা কিভাবে পৃথিবী ছেড়ে চলে গেল, সেই হাতির শোকে জয়রাম মুখুজ্জে কিভাবে পৃথিবী ছেড়ে চলে গেলেন, সেই কাহিনী হচ্ছে আমাদের পাঠ্য দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম গল্প আদরিণী। এই গল্প থেকে মোট 8 নম্বরের প্রশ্ন আসবে। আমরা যদি টেক্সটটাকে ঠিকমতো পড়ি, টেক্সটটাকে ভালোভাবে খুঁটিয়ে পড়ি, তাহলে কিন্তু ওখানে যে 8 নাম্বার, সেই 8 নাম্বার আমরা পেয়ে যাব। আমরা শুরু করছি বাংলার মপাসা নামে পরিচিত শরৎ সমকালীন সময়ের বিখ্যাত একজন কথাশিল্পী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত বিখ্যাত এক ছোট গল্প আদরিণী। তার আগে যদি কেউ আমার লাইভে যুক্ত হয়ে থাকেন আমাকে জানাবেন আমার সাউন্ডটা ঠিকমতো যাচ্ছে কিনা, কেউ জানিয়ে দিন। আমি গল্পটির বিস্তারিত আলোচনায় যাব। যদি আমার দ্বারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সামান্যতম উপকার আসতে পারে, সেজন্য আমি আজ শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত
অনন্য সাধারণ ছোট গল্প আদরিণী। প্লিজ জানাবেন আমার সাউন্ডটা ঠিকমতো যাচ্ছে কি না। যদি কেউ যুক্ত থাকেন জানাবেন যে সাউন্ডটা ঠিকমতো যাচ্ছে কি না। যদি কেউ যুক্ত থাকেন জানাবেন যে সাউন্ডটা ঠিকমতো যাচ্ছে কি না, তাহলেই আমি গল্পটিকে শুরু করে দিচ্ছি। প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী। দেখো কি বলছে। আদরিণী গল্পটি শুরু হয়েছে হঠাৎ করে। এটি ছোট গল্প, স্বল্প অবয়বে রচিত একমুখীন কাহিনীযুক্ত যে গল্প, আকস্মিকতায় ভরপুর, যেখানে উপকাহিনী থাকে না, চরিত্রের সংখ্যাও স্বল্প থাকে, সেই গল্পই হচ্ছে ছোট গল্প। আজ পর্যন্ত ছোট গল্পের কোনো সর্বজন বিদিত সংজ্ঞা কেউ দিতে পারেননি। তা সত্ত্বেও রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষযাপন কবিতাটিকে ছোট গল্পের সংজ্ঞা হিসেবে ধরা হয়। সেই কবিতাটি কীরকম? ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতে সে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই হচ্ছে ছোট গল্প। যদিও এখানে আমাদের রচনাধর্মী প্রশ্ন আমাদের দ্বাদশ শ্রেণীর জন্য করতে হবে না, টোটালটাই এমসিকিউ টাইপের প্রশ্ন। কিন্তু এটা যদি করতে হতো তাহলে ছোট গল্পের ওই সংজ্ঞাকে ধরে আমরা বিশ্লেষণ করে এটা কেন সার্থক ছোট গল্প সেটা আমরা নির্ণয় করতে পারতাম। আমরা শুরু করছি। প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত অনন্য সাধারণ ছোট গল্প আদরিণী। মোট 7টি পরিচ্ছেদে বিভক্ত আদরিণী। প্রথম পরিচ্ছেদ কি বলছে দেখো। পাড়ার নগেন ডাক্তার। হঠাৎ করে শুরু। পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী, এরা দুজন। সেই কুঞ্জ বিহারী বিকেলে পান চিবাইতে চিবাইতে, এই পান শব্দটাকে একটু আন্ডারলাইন করে রাখবে, কারণ এটা পরীক্ষায় দিতে পারে যে নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারীর মুখে কি ছিল যখন তারা জয়রাম মোক্তারের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল? পান। তাহলে পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী পান চিবাইতে চিবাইতে, হাতে ছড়ি দুলাইতে দুলাইতে, এবার হাতে কি ছিল সেটাও প্রশ্ন আসতে পারে। তাহলে হাতে ছিল ছড়ি। তাহলে পান চিবাইতে চিবাইতে, হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট এসে উপস্থিত হলো। মোক্তার কি? আগেকার দিনের আদালতের এক বিশেষ কর্মচারীকে বলা হতো মোক্তার, যাদের কাজ ছিল প্রায় উকিলের মতো। উকিল যেরকম কাজ করে ঠিক সেরকম কাজ ছিল মোক্তারের। তাহলে জয়রাম মোক্তারের কাছে কারা এসেছিল? পাড়ার জুনিয়র উকিল কুঞ্জ বিহারী এবং পাড়ার ডাক্তার নগেন ডাক্তার। তারা দুজন জয়রাম মুখুজ্জের কাছে এসেছিল। এসে বলল কি, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তাহলে তারা নিমন্ত্রণ কোথা থেকে পেয়েছে? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। আসলে দেখো, বাবুদের বাড়ির মেয়ের বিয়ে, ধুমধাম তো হবেই, ধুমধাম হওয়াটাই স্বাভাবিক। তাহলে জয়রাম মোক্তারের বাড়িতে এসে উপস্থিত হলো এরা দুজন। কে কে? পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী। মুখে পান চিবাতে চিবাতে এসেছিল, হাতে ছড়ি দুলাতে দুলাতে এসেছিল। তারা এসে বলল কি, যে মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তাহলে তারা কোথা থেকে নিমন্ত্রণ পেয়েছিল? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। কিসের নিমন্ত্রণ? মেজবাবুর মেয়ের বিয়ে। কবে বিয়ে? সোমবার। প্রশ্ন আসতেই পারে এগুলো কিন্তু। তাহলে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে কবে হয়েছিল? সোমবার দিন। কবে ছিল? সোমবার দিন। তাহলে সেই বিয়ে থেকে নিমন্ত্রণ পেয়েছে নগেন ডাক্তার এবং পাড়ার জুনিয়র উকিল কুঞ্জ বিহারী। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে বিয়েতে। তারা বলছেন, কাকে বলছেন? জয়রাম মোক্তারকে। কীরকম ধুমধাম? বেনারস থেকে বাই আসছে। বেনারস বলতে গেলে উত্তরপ্রদেশের, সেখান থেকে বাই বলতে গেলে বাইজি। তাহলে বিয়েতে যারা আমন্ত্রিত হয়ে যাবে তাদের মনোরঞ্জনের জন্য বাইজি আসছে। কোথা থেকে বাইজি আসছে? বাইজিটা আসছে বেনারস থেকে। প্রশ্ন পড়তেই পারে কলকাতা থেকে খেমটা আসছে। খেমটা এক ধরনের নাচ বিশেষ। বাংলা সংস্কৃতি সাহিত্যের ইতিহাসে রয়েছে খেমটা নাচের কাহিনী। সেই খেমটা নাচ কলকাতা থেকে আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে তাদের প্রশ্নটা দেখো, কাদের? ওই পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারীর প্রশ্ন। কাকে প্রশ্ন? জয়রাম মোক্তারকে। যে জয়রাম মোক্তার সেই এলাকার একজন নামজাদা মোক্তার, যাকে বাদ দিয়ে কারোরই কোনো কাজ হতো না। সেই মোক্তারকে প্রশ্ন করছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি না। মোক্তার মহাশয় তখন
তার বারান্দার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া হুঁকো হাতে করে তামাক খাচ্ছিলেন। তাহলে যখন নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী, পাড়ার জুনিয়র উকিল কুঞ্জবিহারী জয়রাম মোক্তারের বাড়িতে গিয়ে উপস্থিত হন, তখন জয়রাম মোক্তার কি করছিল? তার বৈঠকখানার যে বেঞ্চি, বারান্দার যে বেঞ্চি, সেই বেঞ্চিতে বসে হুঁকো হাতে করে তামাক খাচ্ছিলেন। তামাক খাওয়াতে তারা মত্ত, হুঁকো হাতে করে। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া, কোন প্রশ্ন? যে আগামী সোমবার, এই সোমবার দিন পীরগঞ্জের বাবুদের বাড়ির মেজবাবুর মেয়ের বিয়ে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এই কথা শুনে যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েছেন জয়রাম মোক্তার। উত্তেজিত হওয়ারই কথা। তিনি সে অঞ্চলের নামজাদা ব্যক্তি, যাকে বাদ দিয়ে সে অঞ্চলে কেউ কোনো কাজ করতে যেত না। অথচ নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী প্রশ্ন করেছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? এই প্রশ্ন শুনিয়া হুঁকাটা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না কীরকম? তার মনের মধ্যেও কিন্তু একটা অহংবোধ ছিল যে তিনি নিমন্ত্রণ পাবেনি। তাই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, তিনি বেশ কিছুটা ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। কাদের প্রতি? নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারীর প্রতি। যে কুঞ্জবিহারী জুনিয়র উকিল, তাদের প্রতি যথেষ্টই তিনি ক্রোধান্বিত। সেই ক্রোধান্বিত হয়ে বলছে, আমি নিমন্ত্রণ পাবো না, এটা কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। এখানেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, নগেন ডাক্তার পীরগঞ্জের বাবুদের বাড়ির কতদিনের বাধা মুক্তার? 20 বছর, 20 বছর ধরে তাদের বাড়ির সঙ্গে সম্পর্ক। সুতরাং সেই ব্যক্তি নিমন্ত্রণ পাবে না, এটা তো হতে পারে না। যেখানে নগেন ডাক্তার কুঞ্জবিহারী নিমন্ত্রণ পেয়েছে, সেখানে সেই 20 বছরের মুক্তার নিমন্ত্রণ পাবে না, এটা হতে পারে না কিন্তু কোনোদিন। তাই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি না, তিনি ক্রোধান্বিত হয়েছে, বলছে আমি নিমন্ত্রণ পাবো না কীরকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? বেশ কিছুটা রাগান্বিত, বেশ কিছুটা ক্রুদ্ধ হয়ে তিনি এই কথা বললেন। আসলে জয়রাম মুখুজ্জেকে এরা চিনতেন, সকলেই চেনে জয়রাম মুখুজ্জেকে সে এলাকার, কারণ একজন নামজাদা ব্যক্তি, তখনকার দিনের অন্যতম শ্রেষ্ঠ একজন মুক্তার। অতি অল্প কারণেই তার তীব্র অভিমান উপস্থিত হয়। তাহলে জয়রাম মুখুজ্জে অতি অল্প কারণেই কিন্তু অভিমানী হয়ে পড়েন, অতি অল্প কারণেই তার মধ্যে একটা অভিমান চলে আসে। এই একটা সামান্যতম ব্যাপার যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা, এতেই তিনি ক্রুদ্ধ হয়ে গেছেন। আসলে এই ক্রুদ্ধতা তার অভিমানের জন্য, অভিমান হয়েছে। তিনি একজন নামজাদা ব্যক্তি, অথচ তিনি নিমন্ত্রণ পাবেন না, সেই অভিমান বশত তার রাগ। তাহলে অতি কারণে তার তীব্র অভিমান উপস্থিত হয়। অথচ হৃদয়খানি কিন্তু স্নেহে, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কমল। এখানেও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে জয়রাম মুখুজ্জের হৃদয়টাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কুসুমের সঙ্গে তুলনা করা হয়েছে। কুসুমের মতো কোমল জয়রাম মুখুজ্জের যে হৃদয়, সেই হৃদয়টা হচ্ছে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে, সেই জানিয়াছে। তাহলে ইহা যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে, সেই জানিয়েছে কি? জয়রাম মোক্তারের যে হৃদয়, সেই হৃদয়টা হচ্ছে কুসুমের মতো নরম। এটা কিন্তু তারাই জেনেছে যারা জয়রাম মুখুজ্জের সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে। যারা জয়রাম মুখুজ্জের সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে তারাই জেনেছে। তাহলে জয়রাম মুখুজ্জে তাদের কথা শুনে কিছুটা ক্রোধান্বিত যখন হয়ে গেল, তারা আমাকে বাদ দিয়ে তোমাদের নিমন্ত্রণ করবে নাকি, এটা কি করে সম্ভব? উকিলবাবু তখন তাড়াতাড়ি বলেন, না না, আমি সে কথা বলছি না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আসলে রাগেরই কথা। মুখুজ্জে মশাই সে এলাকার নামজাদা ব্যক্তি, অথচ তাকে বাদ দিয়ে পীরগঞ্জের বাবুদের মেজবাবুর মেয়ের বিয়ে হয়ে যাবে, এটা মুখুজ্জে মশাইও কল্পনা করতে পারে না। অথচ আবার তিনি সেই বাড়িরই 20 বছর ধরে মোক্তারির কাজ করেন। তাই বলছে, আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, আমরা কি সে কথা বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির করে না? তাহলে জয়রাম মোক্তার ছিলেন আদালতের অন্যতম শ্রেষ্ঠ মোক্তার। যত বিষয়ী লোক, সেই বিষয়ী লোককে সেই মোক্তারের কাছে যেতেই হতো। বিষয়ী লোক বলতে গেলে ধনবান লোক। যারা যত সমাজের ধনবান লোক, তাদেরকে কিন্তু সেই আইন আদালতের দ্বারস্থ হতেই হয়। আর তখনকার দিনে আইন আদালতের দ্বারস্থ হতে গেলে এখন যেমন উকিলকে ধরে যেতে হয়, তখন কিন্তু মোক্তারকে ধরে যেতে হতো।
তাহলে নামজাদা মুক্তার ছিলেন জয়রাম মুক্তার, তাহলে তার সঙ্গে বিষয়ী লোকের পরিচয় তো থাকবেই, তাকে তো খাতির করবেই সকলে। আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি না। জুনিয়র উকিল বলছে যে আপনাকে জিজ্ঞেস করলাম এই কারণে, আপনি সেদিন বলতে গেলে কোন দিন? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে যেদিন, কবে? এই যে সোমবার, এই সোমবার দিন। আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি না এটাই জিজ্ঞেস করলাম। এই কথা শুনে বেশ কিছুটা নরম হয়ে গেলেন জয়রাম মুক্তার, মুখুজ্জেমশাই বেশ কিছুটা নরম হয়ে গেলেন, বললেন ভাইয়ারা বসো 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 বসো। আসলে তাদের কথাতে প্রথমেই কিন্তু ক্রোধান্বিত হয়েছিল, তারপরে বেশ কিছুটা নরম হয়ে বলছে ভাইয়ারা বসো। এই বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখিয়ে দিলেন তার সামনে। তিনি বেঞ্চে বসে উপকার ছিলেন, তার সামনে একটা বেঞ্চ দেখিয়ে দিলেন। উভয়ে উপবেশন করিলেন। উভয়ে কে? জয়রাম মুক্তার। তার সামনে দুজন উপবেশন করিলেন। সেই উভয় বলতে গেলে কে? পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী, এরা দুজন উপবেশন করলেন। পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করা আমাদের পক্ষে একটু কঠিন বটে, তারা দুজনে বলছে। জয়রাম মুক্তার তাদেরকে বলছে যে পীরগঞ্জের নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন। কেন কঠিন? কারণ পীরগঞ্জে যেতে গেলে পরে তার কাছারি দুদিন কামাই হবে। কাছারি বলতে গেলে আদালত, কারণ তিনি মোক্তারগিরি করেন। তাহলে দুদিন কাজ বন্ধ। তাহলে দুদিন কাজ বন্ধ বলতে গেলে সাধারণ লোককে যেমন হেপা পোহাইতে হবে, তারও অর্থনৈতিক ক্ষতি। সোমবার দিন বিয়ে, তাহলে দুদিন কাজ বন্ধ, তাহলে সোম মঙ্গল দুদিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে মনে দুঃখিত হবে। যদি আমি নাও যাই, তারা আমন্ত্রণ যখন করেছে, কেউ যদি আমন্ত্রণ করে সকলেই চাই যে আমন্ত্রিত অতিথিরা যেন প্রত্যেকেই আসে। তাহলে আমি যদি না যাই, তারাও কিন্তু মনে মনে দুঃখিত হবে। তারা বলতে গেলে কারা? সেই পীরগঞ্জের বাবুরা, যারা জয়রাম মুক্তারকে নিমন্ত্রণ করেছে। জয়রাম মুক্তারের মতো মানুষ যদি সেখানে উপস্থিত না থাকে, তাহলে তাদের যথেষ্টই তারা কিন্তু দুঃখিত হবেন। তোমরা যাচ্ছ নাকি? তখন নগেন্দ্র বলছে যাবার তো খুব ইচ্ছা। আসলে নগেন্দ্র এবং কুঞ্জবিহারী জয়রাম মুখুজ্জের কাছে অন্য উদ্দেশ্যে এসেছিল। যে নিমন্ত্রণ পেয়েছে কিনা এটা জানা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা দেখো এবার দেখতে পাবে। বলছে যাবার তো খুব ইচ্ছা, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। মানে সেখান থেকে ওই পীরগঞ্জ যথেষ্ট দূরত্ব, অত দূর যাওয়া কিন্তু সম্ভব নয়। তাহলে কিভাবে? কেন সম্ভব নয়? কারণ দূরত্বের জন্য। ওই রাস্তাটা দেখো, ঘোড়ার গাড়ির পথও নেই, যে ঘোড়ার গাড়ি ধরে যাবে সেটাও কিন্তু উপায় নেই, কারণ রাস্তাটা কিন্তু ঘোড়ার গাড়ির নয়। তা বলছে ঘোড়ার গাড়ির পথও নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে আসতে দুদিন। তাহলে এখানেও কিন্তু এমসিকিউ, গরুর গাড়িতে যেতে গেলে পরে কত সময় লাগবে? তাহলে গরুর গাড়িতে করে যেতে গেলে পরে যেতে দুদিন, আসতে দুদিন, 4 দিন কামাই। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া খুব মুশকিল। কে বলছে? নগেন্দ্র বলছে, পাড়ার নগেন ডাক্তার, তাদের যাওয়ার খুব ইচ্ছা। ঘোড়ার গাড়ির কিন্তু পথ নয়, গরুর গাড়িতে যেতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ, পালকি জোগাড় করাও যথেষ্ট দুঃসাধ্য। আসলে তারা জয়রাম মুক্তারের কাছে এসে উপস্থিত হয়েছিল, জয়রাম মুক্তার যদি যায় তার সঙ্গে সহযাত্রী হবেন। জয়রাম মুক্তার গেলে পরে সাধারণভাবে যাবেন না, কারণ তিনি একাধিক দিন কাজ বন্ধ করে কোনো দিনই যেতে পারেন না। পালকি জোগাড় হওয়াও কিন্তু মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞেস করি। উনি যদি যান নিশ্চয় রাজবাড়ি থেকে একটা হাতি আনিয়ে নেবেন, আমরা দুজনে তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। তার মানে বুঝতে পারলে যে জয়রাম মুক্তার, আমরা ভাবলাম, কে নগেন ডাক্তার কুঞ্জবিহারী বলছে, আমরা ভাবলাম যাই মুখুজ্জে মহাশয়ের কাছে, জয়রাম মুক্তার তিনি যদি যান, তিনি রাজবাড়ি থেকে কোনো হাতি আনিয়ে নেবেন। তাহলে তিনি গেলে সেই হাতির সঙ্গে আমরাও আরামে যেতে পারবো। তার মানে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ওখানে যাওয়া, নিজের খরচে নয়, জয়রাম মুক্তারের সহযোগিতায়। তাই জয়রাম মুক্তার যাবে কিনা সেটা জানতে এসেছে। এমন সময় মুক্তার মশাই স্মিত হাসছে, বলেন এই কথা, তার জন্য আর ভাবনা কি? এর জন্য কোনো ভাবনা নেই। মহারাজ নরেশচন্দ্র ও আমার আজকের মক্কেল নয়, যে মহারাজ নরেশচন্দ্র, সেই নরেশচন্দ্র কিন্তু আজকের মক্কেল নয়। তার সঙ্গেও কিন্তু অত্যন্ত সখ্য জয়রাম মুক্তারের। ওর বাপের আমল থাকে আমি ওদের মুক্তার। তাহলে মহারাজ বাড়ির মুক্তারিগিরির কাজ করেন জয়রাম মুক্তার মহারাজ নরেশচন্দ্রের বাপের আমল থেকে। সুতরাং আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি,
কাল সকালে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাসি এসে যাবে। এখন তাহলে মহারাজ নগেন্দ্র নারায়ণ নরেশচন্দ্রকে তিনি চিঠি লিখবেন, জয়রাম মোক্তার তার কাছ থেকে, তার বাড়ি থেকে হাতি আসবে। যে হাতিতে সওয়ারি হয়ে তিনজন, কে? জয়রাম মোক্তার, পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী, তারা গিয়ে উপস্থিত হবে কোথায়? পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ের আমন্ত্রণ রক্ষা করার জন্য। তখন কুঞ্জবিহারী বলছেন, দেখলে ডাক্তার, আমি তো বলেইছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হবে। উপায় হয়ে গেল, উপায় হয়েও গেল। কিসের উপায়? ওই পীরগঞ্জে আমন্ত্রণ বাড়িতে যাওয়ার, নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার উপায়। কারণ তিনি রাজাকে চিঠি লিখবেন, কাল সকালে সন্ধ্যে নাগাদ হাতিটা এসে উপস্থিত হবে, সেই হাতির পিঠে চড়ে তারা রওনা দেবেন সোমবার দিন। কোথায় কোথায় রওনা দেবেন? পীরগঞ্জের উদ্দেশ্যে। কেন রওনা দেবেন? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করার জন্য। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। এরাও দেখো কীরকম, যে মুখুজ্জে মশাই যাবেন না, শুধু শুধু তাদের জন্য হাতির বন্দোবস্ত করে দেবে। এটা তো আর হতে পারে না, এটা হতে পারে না। মুখুজ্জে মশাই সঙ্গে যাবেন। যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে তো আমার ভাই খেমটা শোনার বয়স নেই। তাহলে জয়রাম মোক্তারের বয়স যথেষ্ট বেশি। কত বয়স আমরা পরে গল্প পরম্পরায় দেখতে পাবো। বলছে আমার ভাই খেমটা শোনার বয়স নেই। ভাই খেমটা আবার কি? বলা হয়েছে তো প্রথমে যে মেজবাবুর মেয়ের বিয়ে মহা ধুমধাম করে বিয়ে হবে। বেনারস থেকে ভাইজি আসছে, কলকাতা থেকে খেমটা আসছে আমন্ত্রিত অতিথিদের আনন্দ দেওয়ার জন্য। আসলে এগুলো শোনার মতো বয়স কিন্তু জয়রাম মোক্তারের নেই, সেগুলো পেরিয়ে চলে এসেছে, 50 ঊর্ধ্ব বয়স তার। তোমরা শুনো, আমি মাথায় একটা পগক বেঁধে, পগক বলতে গেলে পাগড়ি, তখন অতিথিদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাড়ির কর্তা কী করতো? পাগড়ি একটা বাঁধতো। সেই পাগড়ি বেঁধে একটা থেলো হতো, হুঁকো হাতে করে, হাতে বহনকারী যে হুঁকো, সেই হুঁকো নিয়ে লোকজনদের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে তাই দেখব। তার মানে আগাম দেখো একটা চিন্তা ভাবনা, প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা পীরগঞ্জে গিয়ে বাবুদের মেজবাবুর মেয়ের বিয়েতে গিয়ে কি করবে? তাহলে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী কি করবে? খেমটা নাচ এবং দেখবেন, বাইজি নাচ। আর জয়রাম মোক্তার কি করবেন? একটা পগক বেঁধে হাতে থেলো হোঁকো হাতে নিয়ে যে সমস্ত আমন্ত্রিত অতিথি, যে লোকজনেরা আসবে তাদের অভ্যর্থনা করবে। কে খেলো কে না খেলো সেটাই দেখবে, তাদের তদারক করে বেড়াবে। তাই জয়রাম মোক্তার বলছেন, তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে দেরবে, পেয়ারা মুঝে ভর দে, পেয়ালা মুঝে ভর দে, এই গানগুলো তোমরা শুনবে। কেমন? এই বলিয়া জয়রাম মহাশয় হা 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 করে হেসে উঠলেন। একটা অট্ট হাসি, অট্ট রোল তার উঠল। তার মানে প্রথম অধ্যায়ের মধ্যে যে অংশটুকু আলোচিত হয়েছে, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ পেয়েছিলেন জয়রাম মোক্তার, নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী। ভারী ধুমধাম হবে সেখানে, বাইজি আসছে, খেমটা আসছে, সেগুলোও তারা শুনেছিলেন। সেই নিমন্ত্রণ রক্ষা তাদের যাওয়া খুব ইচ্ছা, কিন্তু যাওয়া যথেষ্টই কষ্টসাধ্য। কারণ ঘোড়ার গাড়ির পথ নয়, গরুর গাড়িতে যেতে গেলে যথেষ্টই সময় সাপেক্ষ, পালকি জোগাড় করা অল্প সময়ের মধ্যেই যথেষ্ট কষ্টসাধ্য। তাই তারা সেই বাড়িতেও আমন্ত্রণ রক্ষা করার জন্য মুখুজ্জে মশাইয়ের শরণাপন্ন হলেন, যাতে মুখুজ্জে মশাই জমিদার বাবুর বাড়ি থেকে, নরেশচন্দ্রের কাছ থেকে একটি হাতি আনিয়ে সেই নিমন্ত্রণ বাড়িতে যেতে পারে। দ্বিতীয় অধ্যায়, পরদিন রবিবার। তার মানে গল্পটি শুরু হয়েছে কোন বারে? শনিবারে গল্পটি শুরু, পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুখুজ্জে মশাই একটু ঘটা করিতেন। আসলে আহ্নিক পুজো, সকালবেলার যে পুজো, দেবতার অর্চনা করা, সেটা হচ্ছে আহ্নিক। দিনে দুবার আহ্নিক করা হয়, সকালে একবার, সন্ধ্যাহ্নিক একবার, দুবার আহ্নিক করা। তাহলে সেই দিনের প্রভাতের আহ্নিকটা রবিবার দিন মুখুজ্জে মশাই একটু ঘটা করে করতেন, কারণ রবিবার দিন ছুটির দিন, তার হাতে যথেষ্ট সময় থাকে। অন্যান্য বার কিন্তু অতটা সময় থাকে না। তাহলে রবিবার দিন ছুটি থাকার জন্য ওই দিন আহ্নিকটা একটু ঘটা করে করতেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া, প্রশ্ন পড়তে পারে, রবিবার দিন মুখুজ্জে মশাইয়ের আহ্নিক পুজো কটায় শেষ হয়েছিল? সকাল 9টা। তাহলে বেলা 9টার সময় পুজো সমাপন করিয়া জল যোগান্তে, যে জল যোগান্তে মানে জলযোগের অন্তে, মানে কিছুটা জল খাবার খেয়ে
বৈঠকখানায় আসিয়া বসিলেন। কে বসলেন বৈঠকখানায় আসিয়া? জয়রাম মোক্তার। অনেকগুলো মক্কেল উপস্থিত ছিল। মোক্তার যখন, তার কাছে তো মক্কেলরা আসবেই, তার কাছে মক্কেলরা আসবেই সেই মোক্তারের কাছে। তাহলে অনেকগুলো মক্কেল উপস্থিত ছিল। তাহাদের সহিত কথাবার্তা কইতে লাগিলেন জয়রাম মোক্তার। সেই যে সমস্ত মোক্তার উপস্থিত ছিল সেই মোক্তারের সঙ্গে নানান কথোপকথন। হঠাৎ সেই কথোপকথন করতে করতে হঠাৎ হাতির কথা মনে পড়ে গেল। কোন হাতি? যখন পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী এসে, পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী এসে মেজবাবুর মেয়ের বিয়েতে যাওয়ার জন্য কিভাবে যাওয়া যায় সেই কথা বললেন, তখন মহারাজ তার দিশা দেখিয়ে দিয়েছিলেন। কি? এই মহারাজ বলছি, সরি, নগেন ডাক্তার একটা দিশা দেখিয়ে দিয়েছিলেন। যে কি, উল্টো বলে দিলাম, জয়রাম মোক্তার একটা দিশা দেখিয়ে দিয়েছিলেন। কি? নগেন ডাক্তারের পরামর্শে দিশাটা কি দেখিয়েছিলেন? জমিদার বাড়ি থেকে তিনি একটি হাতি আনিয়ে নেবেন, সেই হাতি করে তারা তিনজনে ওই আমন্ত্রণ রক্ষার জন্য যাবেন। কাল সকালে, কালকে যেহেতু রবিবার, কাল সকালে তিনি চিঠি লিখে দেবেন, সন্ধ্যে নাগাদ জমিদার বাড়ি থেকে হাতিটা এসে পৌঁছবে। হঠাৎ করে সেই মোক্তারেরা যখন এলো রবিবার দিন, তার মনে পড়ে গেল হাতির কথা। তখনই কাগজ কলম নিয়ে চশমাটি পরে তিনি লিখতে শুরু করলেন। কীরকম সম্বোধন করছে দেখো মহারাজকে। প্রবল প্রতাবান্বিত শ্রীল শ্রীমনমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু। মানে মহারাজকে সম্বোধন করলেন কি বলে? প্রবল প্রতাবান্বিত শ্রীল শ্রী মনমোহ মহারাজ, শ্রী মনমোহ মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় বাহাদুর আশ্রিত শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু, মানে জনগণকে প্রতিপালন করেন সেই নরেশচন্দ্র রায় চৌধুরীর সম্বোধন ব্যবহার করে পাঠ করিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল এবং সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। প্রশ্ন আসতে পারে যে রাজার কাছে, মহারাজার কাছে, মহারাজ নরেশচন্দ্রের কাছে কতদিনের জন্য হাতি চেয়েছিলেন? 2-3 দিন। তাহলে 2-3 দিনের জন্য হাতি চেয়ে তিনি কি করেছিলেন? পত্রটা লিখেছিলেন। এর আগেও যখন প্রয়োজন পড়েছে, পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার লিখিয়া মহারাজের হস্তি আনিয়া লইয়াছেন। আগেও যখন প্রয়োজন পড়েছে মহারাজের হস্তি এনে নিয়ে এসেছেন। যখন প্রয়োজন পড়েছে মহারাজের কাছ থেকে হাতি নিয়ে এসেছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাওয়ার আজ্ঞা দিলেন। কার কাছে? সে মহারাজের কাছে। মহারাজ তার কাছে হাতিটা পাঠিয়ে দেবেন। তাই ভৃত্যকে ডেকে সেই চিঠিটা মহারাজের কাছে পাঠিয়ে দিলেন। মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথা বলতে শুরু করে দিলেন। যে মক্কেলরা সেখানে বসেছিল সেই রবিবার দিন সকালে, তাদের সঙ্গে কথা বলতে শুরু করে দিলেন। এবার দেখো জয়রাম মোক্তারের সাধারণ পরিচিতি দিচ্ছে। প্রশ্ন আসতেই পারে কিন্তু, জয়রাম মোক্তারের আদি বাড়ি কোথায় ছিল? জয়রাম মোক্তারের আদি বাড়ি ছিল যশোর জেলায়। যশোর পূর্ববঙ্গে, বর্তমান বাংলাদেশ। ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন মোক্তারি করিতে আসে তখন এদিকে রেল খোলে নাই। রেল মানে রেলপথ কিন্তু চালু হয়নি। তাহলে জয়রাম মোক্তার যখন যশোর থেকে এখানে এপার বাংলায় মোক্তারগিরি করতে আসে, কোন জায়গায় সেটা কিন্তু উল্লেখ করেননি লেখক কোনো জায়গাতেই। তাহলে এখানে যখন তিনি মোক্তারগিরি করতে আসেন তখন কিন্তু রেল খোলেনি, রেলের যোগাযোগ চালু হয়নি। তাহলে তিনি কিভাবে এসেছিলেন? পদ্মা পার হইয়া, কতক নৌকা পথে, পদ্মা নদী পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশের সেই পদ্মা নদী পার হয়ে কিছুটা নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছে। মানে কিছুটা নৌকায় এসেছেন, কিছুটা গরুর গাড়িতে এসেছেন, কিছুটা হেঁটে এসেছেন। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। কার সঙ্গে? সেই জয়রাম মোক্তারের সঙ্গে। তাহলে জয়রাম মোক্তার যখন যশোর থেকে চলে আসেন এখানে, তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন দুটো জিনিস। কি কি? একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটা পিতলের ঘটি। সহায় সম্পত্তি তার কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। মাসিক 13 শিকায় একটা বাসা ভাড়া লইলা, 13 শিকেতে। তাহলে প্রশ্ন পড়তে পারে জয়রাম মোক্তার যখন প্রথম এসেছিলেন মাসিক ভাড়া কত ছিল তার বাসার? 13 শিকে। সেই 13 শিকে ভাড়া লইয়া, বাসা ভাড়া লইয়া, নিজ হাতে রাধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করে দিলেন।
তাহলে মুক্তারির যে ব্যবসা, সেই ব্যবসাটাকে তারা কিন্তু শুরু করে দিলেন। এখন কোম্পানির কাগজ, এখন সেই জয়রাম পাকা দালান কোঠা করিয়াছে। তাহলে জয়রাম মোক্তার এসেছিলেন একটা ক্যাম্বিসের ব্যাগ হাতে, আর সঙ্গে একটা পিতলের ঘটি, আর কিছু সহায় সম্পত্তি ছিল না। মাত্র 13 সিকেতে একটা বাসা ভাড়া করে তিনি থাকতেন, নিজেই রান্না করে খেতেন। মোক্তারগিরি করে তিনি বিপুল সম্পত্তির মালিক হলেন। কি কি সম্পত্তি করলেন দেখো, তিনি যে পরিমাণ সম্পত্তি করলেন, পাকা দালান কোঠা। তাহলে পাকা দালান কোঠা, কোঠা মানে উপরতলা, মানে দোতলা বাড়ি তৈরি করেছিলেন পাকা। বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন, মানে শেয়ারের বন্ড, অনেকগুলো কাগজ কিনিয়েছিলেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছিল বটে। মানে যে সময়ের কথাটা বলা হচ্ছে এই গল্পে, ইংরেজিওয়ালারা মোক্তার এসেছিল। ইংরেজিওয়ালা মোক্তার বলতে গেলে উকিল, তাদের আগমন ঘটেছিল। কিন্তু জয়রাম মুখুজ্জেকে তারা কেউ হটাতে পারেনি। জয়রাম মুখুজ্জের এত প্রতাপ, এত প্রতিপত্তি, জয়রাম মুখুজ্জেকে কেউ সরাতে পারেনি আদালত থেকে। তখনও ইনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য হন। তাহলে ইংরেজি জানা উকিলদের আগমনের পরেও জেলা কোর্টের প্রধান মোক্তার কে ছিলেন? জয়রাম মুখুজ্জে। তারপরে যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, তিনি যথেষ্ট প্রভাবশালী বলতে গেলে। তার মানে নিজের চেষ্টাতেই তিনি কিন্তু এই প্রভাব বিস্তার করেছিলেন। যখন এসেছিলেন একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটা পিতলের ঘটি হাতে নিয়ে, আর কিছু ছিল না, তাহলে তিনি নামযশ করেছিলেন নিজের কর্মগুণেই। এই মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল। আগেও বলা হয়েছে হৃদয়খানি অত্যন্ত কোমল এবং স্নেহপ্রবণ হইলেও মেজাজখানি কিন্তু ছিল রুক্ষ। মেজাজটা অত্যন্ত রুক্ষ, অত্যন্ত রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগীও ছিলেন, প্রচণ্ড রাগী। যৌবনকালে যখন বয়স কম তখন তিনি বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। আসলে যৌবনের গুণ কিন্তু বার্ধক্যে থাকে না। আর জয়রাম মুখুজ্জে তখন বার্ধক্য হয়নি, প্রৌঢ়ত্বে উন্নীত হয়ে গেছেন, 50 ঊর্ধ্ব বয়স কিন্তু। তাহলে রক্ত অনেক ঠান্ডা হয়ে গেছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অন্যায় করলেই মুখুজ্জে মহাশয় বাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলতেন। যারা বিচারক, হাকিম, একটু যদি কিছু অন্যায় করতো তারও প্রতিবাদ করতে ছাড়তেন না জয়রাম মোক্তার। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হয়। একজন ডেপুটির সঙ্গে, একজন আইনজীবীর সঙ্গে তার বচসা হয়েছিল কোনো একটা বিষয় নিয়ে। ডেপুটির সঙ্গে বিচক্ষণ তার 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 কথা কাটাকাটি হয়েছিল, বচসা হয়েছিল। এবার ঘটনাটা শোনো। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়। তাহলে জয়রাম মোক্তারের গায়টির নাম কি ছিল? মঙ্গলা। এই মঙ্গলা নামটা আমরা আগেও পেয়েছি একটা গল্পের মধ্যে, একটা জায়গার মধ্যে আমরা মঙ্গলা নামটা পেয়েছি। ফার্স্ট সেমিস্টারে বিড়ালে কমলাকান্তের গাভীর নাম ছিল মঙ্গলা। তাহলে বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তার মঙ্গলা গায় একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। এঁড়ে বাছুর মঙ্গলা গায়। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। তার মানে ওই ডেপুটি বাবুকে তিনি গরুর সঙ্গে তুলনা করলেন। কোন ডেপুটি বাবুকে? যে ডেপুটি বাবুর সঙ্গে এজলাসে মোক্তার মশাইয়ের একটু বাদানুবাদ হয়েছিল, আদালতে একটু বাদানুবাদ হয়েছিল ডেপুটির সঙ্গে। বাড়ি ফিরে এসে তিনি কি করলেন? তার গাভীটা তিনি দেখলেন, তার গাভী মঙ্গলা একটা এঁড়ে বাছুর প্রসব করেছে। তিনি তখন সেই এঁড়ে বাছুরের নাম রাখেন ওই ডেপুটি বাবুর নামে। ওই ডেপুটি বাবুর নামে তার নামকরণ করেছিলেন। তার মানে ডেপুটি বাবুকে অপমান করা, তাকে গরুর সঙ্গে তুলনা করা। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এ কথা শুনিয়াছিলেন। এ কথা মানে জয়রাম মুখুজ্জে তার গরুর নাম রেখেছেন, তার বাছুরের নাম রেখেছেন, এঁড়ে বাছুরটার নাম রেখেছেন সেই ডেপুটির নামে। এই কথা যখন শুনলো তখন আদর করিয়া উক্ত যে ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এ কথা যখন শুনলো যে জয়রাম মুখুজ্জে তার এঁড়ে বাছুরের নাম রেখেছে সেই ডেপুটির নামে, বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ কিন্তু করেননি। এটা আনন্দ লাভের কোনো জায়গাই নেই। যে একটা গরুর নাম রেখেছে তার নামে, এটা কি আনন্দ লাভের জায়গা নাকি? আর একবার এক ডেপুটির সম্মুখে, তার মানে তার দাপটটা দেখো। আর একজন এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মশাই
আইনের তর্ক করছিলেন ডেপুটির সঙ্গে, ইংরেজি জানা কিন্তু তিনি, তার সঙ্গে আইনের তর্ক করছিলেন। তাহলে সেই ডেপুটির সঙ্গে আইনের তর্ক করছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইয়ার কথায় সাই দিচ্ছিলেন না। ইয়ার কথায় বলতে গেলে কার কথায়? জয়রাম মুখুজ্জে। জয়রাম মুখুজ্জে যে কথা বলছে হাকিম কিছুতেই কিন্তু সেই কথাটা মেনে নিচ্ছে না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইনের জ্ঞান আছে হুজুরের দেখি তাও নেই। হাকিম মানে বিচারপতি, তার মানে বিচারপতিকেও তিনি কতটা অবজ্ঞা করলেন। তার কথা বিচারপতি মানেনি বলে, তিনি যুক্তি দিয়েও বিচারপতিকে তার কথা মানাতে পারেননি বলে, তাই বলছেন আমার স্ত্রীর যতটুকু আইনের জ্ঞান আছে হুজুরের তাও দেখি নেই। তার মানে বিচারপতিকে কিছু বলা মানে সেটা কিন্তু আইনকে অবজ্ঞা করা, আদালতকে অবমাননা করা। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হয়েছিল, আদালত অবমাননার জন্য। এবার দেখো, এই আদালত অবমাননার জন্য মোক্তার মশাই যদি ওই 5 টাকা জরিমানা দিয়ে দিতেন, তার মানে তিনি যে ভুল এটা প্রমাণিত হয়ে যেতেন। মোক্তার মশাই চেষ্টা করেছিলেন তিনি ভুল নন, তিনি ঠিক। তাহলে তিনি কতটা ঠিক এটা প্রমাণ করার জন্য এবার কি করলেন দেখো, এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে লড়লেন, দীর্ঘ সময় ধরে লড়লেন। যা লড়তে গিয়ে 1700 টাকা তার খরচ হয়ে গিয়েছিল, সেই 1700 টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মানে তিনি অকাতরে ব্যয়ও করতেন নিজের মান সম্মানকে রক্ষা করার জন্য। কিভাবে মান সম্মান খোয়া গিয়েছিল, কীরকম? আদালতে হাকিমের সঙ্গে তিনি তর্কে লড়েছিলেন, হাকিম যখন তার কথাতে সায় দেয়নি তখন তিনি হাকিমকে জানিয়েছিলেন তার চেয়ে তার স্ত্রী আইন বেশি বোঝে। এটা কিন্তু আইন বিরুদ্ধ একটা, এটা কিন্তু আদালত বিরুদ্ধ। আদালতকে অপমান করা, বিচারপতিকে অপমান করা মানে আদালতকে অপমান করা। আদালত অবমাননার দায়ে তার 5 টাকা জরিমানা হয়েছিল, কিন্তু তিনি কোনো ভুল কাজ করেননি এটা প্রমাণ করার জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্টে সেই আইন চালাতে গিয়ে তার 1700 টাকা পর্যন্ত খরচ হয়েছিল। শেষ পর্যন্ত তিনি 1700 টাকা খরচ করে ওই 5 টাকা জরিমানার যে হুকুম, সেই হুকুম রহিত করেছিলেন। তার মানে তিনি সেদিন যে ভুল বলেননি সেটা তিনি প্রমাণ করেছিলেন। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে। যে প্রশ্নটা কি, আদালত অবমাননার দায়ে জয়রাম মুখুজ্জের কত জরিমানা হয়েছিল? 5 টাকা। কত টাকা দিয়ে সেই জরিমানার হাত থেকে রক্ষা পেয়েছিল? 1700 টাকা খরচ করে। তাহলে মুখোপাধ্যায় মহাশয় যেমন অনেক টাকা উপার্জন করেছিলেন, তাহলে মুখুজ্জে মহাশয় অনেক টাকা উপার্জন করেছিলেন, প্রচুর টাকা উপার্জন করেছেন, তেমনি তার ব্যয়ও কিন্তু যথেষ্ট ছিল, প্রচুর ব্যয়। তিনি অকাতরে অন্নদান করতেন গরিব দিন দুঃখী মানুষদেরকে। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা তিনি কতক সময় বিনা ফিসে এমনকি নিজ অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। এটাই কিন্তু জয়রাম মুখুজ্জের একটা বৈশিষ্ট্য, মানে গরিব দিন দুঃখীদেরকে তিনি সহযোগিতা করেছেন, গরিব দিন দুঃখীদেরকে তিনি সাহায্য করে গেছেন, অন্নদান করেছেন, তাদের মামলা মোকদ্দমা তিনি নিজে ব্যয়ে চালিয়ে গেছেন। এটা কিন্তু তার একটা বৈশিষ্ট্য, এটা তার একটা ভালো দিক চারিত্রিক। প্রতি রবিবার, সেদিনও ছিল কিন্তু রবিবার যেদিনের কথা বলা হচ্ছে, প্রতি রবিবার অপরাহ্নকালে, অপরাহ্ন কথার অর্থ হচ্ছে অপযুক্ত দিনের একদম শেষ ভাগে বিকেল দিকে, পাড়ার যুবক বৃদ্ধ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাসপাতা খেলিয়া থাকেন। যে মোক্তারের যে বৈঠকখানা, সেই মোক্তারের বৈঠকখানায় বসে তারা তাসপাশা খেলে। কারা কারা? পাড়ার যারা যুবক, সেই পাড়ার যুবকেরা, পাড়ার বৃদ্ধরা তাসপাশা এগুলো খেলে। সেদিনও কিন্তু সেইরূপ অনেকের আগমন হয়েছে, প্রচুর মানুষ এসেছে রবিবার দিন বিকেল। তাহলে সেই রবিবার দিন বিকেলে মোক্তারের বাড়িতে কিন্তু প্রচুর মানুষ এসেছে। সকালবেলায় মোক্তার কি করেছে? রাজা বাহাদুরকে চিঠি লিখে একটা হাতি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে ভৃত্যকে সেই দিনই সকালে, যাতে সন্ধ্যের মধ্যে হাতিটা চলে আসে। এবার বিকেলবেলায় দেখো তার বাড়িতে যুবক বৃদ্ধ অনেক মানুষ এসে তাসপাশা ইত্যাদি ইত্যাদি খেলছে। সেই দিনও অনেক মানুষের আগমন ঘটেছে। পূর্বোক্ত ডাক্তারবাবু, কোন ডাক্তার? নগেন ডাক্তার, উকিলবাবু, উকিলবাবু বলতে গেলে সেই কুঞ্জবিহারী, যারা পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন হাতিকে বাঁধার জন্য, কারণ জমিদার বাড়ি থেকে হাতি আসবে, জমিদার বাড়ি থেকে হাতি আসবে, সেই হাতিকে বাঁধার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করে রেখেছে, করানো শুরু করে দিয়েছে কে? জয়রাম মোক্তার। হাতি রাত্রে খাবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হয়েছে, অন্যান্য ডাল কেটে রেখে দিয়েছে,
যে অন্যান্য ডালও কেটে রেখে দিয়েছে, যে কি মোক্তার মশাই সে সমস্ত তদারকও করছিলেন। কিসের তদারক? সে হাতি আসবে, তার খাবার দাবার সব কিছুরই তদারক করছিলেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো এক ব্রাহ্মণের হাত হইতে হুঁকুটি লইয়া দাঁড়াইয়া দু চার টান দিয়া আবার বাহির হয়ে যাচ্ছেন। মানে তিনি কিন্তু সেই বাড়ির মধ্যে ছিলেন না, তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। কেন বেরিয়ে চলে যাচ্ছেন? বারবার ওই হাতির যে তদারক, হাতিটা যেখানে রাখা হবে সেই জায়গাটা তদারক করার জন্য দু একবার আসছে, হুঁকোটাকে টান দিয়ে সেখানে চলে যাচ্ছে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলছিল, পাড়ার সঙ্গীদের সঙ্গে পাশা খেলছে। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু তাতে নিরাশ, কুঞ্জবিহারী জুনিয়র উকিল, কারণ সে বাড়িতে ভোজ খেতে যাওয়ার তার খুব ইচ্ছা, আমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার। হ্যাঁ, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলেন, তাই তো, সব মাটি হয়ে গেল। পাওয়া যখন গেল না, সব মাটি হয়ে গেল, সব মাটি। মোক্তার মশাই তখন বললেন, কি কেন রে, হাতি পাওয়া গেল না কেন? কি কারণে হাতি পাওয়া গেল না? চিঠির জবাব এনেছিস? ভৃত্য তখন বলছে, আগে না, চিঠির জবাব আনিনি। দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, সে রাজবাড়ি দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই মহারাজের এই কথাটাই কিন্তু অত্যন্ত আত্মসম্মানে লেগেছে তার। কার আত্মসম্মানে লেগেছে? জয়রাম মুখুজ্জের। যে বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য হাতি কিসের জন্য? তার মানে তাকে হাতি দেয়নি। তাহলে বিয়ের নিমন্ত্রণ হয়েছে তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্রপ্রায় হয়ে উঠলেন। তিনি ক্রুদ্ধ, তিনি রোষান্বিত, তিনি যেন একেবারে ক্ষেপে উঠলেন। তার হাত পা ঠকঠক করে কাঁপতে শুরু করে দিল। যে মহারাজ এরকম কথা বলেছে, হাত পা ঠকঠক করে কাঁপছে। দুই চক্ষু দিয়ে রক্ত ফটিয়া পড়িতে লাগিল। আসলে তিনি আশা করেননি যে তার পত্রবাহক মহারাজের কাছ থেকে এরকম অপমানিত হয়ে ফিরে আসবেন। তাহলে দুই চোখ দিয়ে রক্ত যেন ঝরে পড়তে লাগলো। মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হয়ে উঠলো, সব যেন ফুলে উঠছে রাগে, ক্ষোভে, দুঃখে। তার কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলতে লাগলো, হাতি দিলে না, হাতি দিলে না। বারবার বলছে, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত যারা সেখানে তাসপাশা খেলার জন্য এসেছিল, যে সমস্ত জনগণ, সেই সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটিয়া বসিলেন। যে হাত গুটিয়ে কিন্তু বসে পড়লেন তারা। কেউ বললেন, তবে আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই, পরে যদি না দেয় কি করা যাবে? জোর তো করা যায় না। তাহলে পরের জিনিস জোর তো আর করা যায় না। তিনি যদি না দেন, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত 10টা 11টার সময় বেরিয়ে পড়ুন। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে পাড়ার লোকেরা জয়রাম মোক্তারকে গরুর গাড়ি নিয়ে কটার সময় বেরোনোর নির্দেশ দিয়েছিলেন? রাত 10টা 11টা। ঠিক সময়ে পৌঁছে যাবে, পরদিন পৌঁছে যাবে ঠিক সময়ে, কারণ সোমবার দিন বিয়ে, রবিবার দিন রাতের ঘটনা। ওই ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে। পাড়ার কেউ বলছে ইমামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে নিয়ে এসেছে, খুব জোরালো বলদ, শক্তিশালী একটা বলদ কিনে নিয়ে এসেছে, খুব দ্রুত যায় সেই বলদটা। জয়রাম মুক্তারের দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, সেদিকে কোনো রকমভাবেই তাকালেন না জয়রাম মুক্তার। তিনি বলছেন কি, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, আমি গরুর গাড়িতে চড়ে যাব না। কারণ দেখো, এবার তার আত্মসম্মানে লেগেছে। মহারাজের কাছে তিনি গিয়েছিলেন হাতি চাওয়ার জন্য, কিন্তু মহারাজ তাকে হাতি দেননি। এটা তার আত্মসম্মানে লেগেছে, আত্মসম্মানে লেগেছে। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার পক্ষে যাওয়া হবে না। জয়রাম মুখুজ্জে কিন্তু তার শেষ সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
শেষ সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন যে হাতি করে যদি যেতে পারি তো যাব, না হলে যাব না। তৃতীয় পরিচ্ছেদ শুরু। জয়রাম মুখুজ্জে এবার করলেন কি, মহারাজ যে অপমান করেছে তাকে হাতি না দিয়ে তার যোগ্য জবাব দেওয়ার জন্য তিনি নিজে এবার হাতি কেনার একটা সংকল্প নিয়ে ফেললেন। যে হাতি কিনে, যে হাতির পিঠে চড়ে তিনি গিয়ে উপস্থিত হবেন কোথায়, সেই পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে। শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। যে শহর থেকে, যে শহরে জয়রাম মোক্তারের বাস, কোন শহর সেটা কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায় উল্লেখ করেননি। তাহলে সেই শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রে জয়রাম তৎস্থানে লোক পাঠিয়ে দিলেন, সেই সমস্ত জায়গায়। কোন জায়গায়? যে তার শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে যাদের যে সমস্ত জমিদারদের হাতি ছিল তাদের বাড়িতে তিনি লোক পাঠিয়ে দিলেন, তাদের কাছাকাছি লোক পাঠিয়ে দিলেন। যদি কেউ হস্তি বিক্রি করে তিনি কিনবেন, যদি কেউ হস্তি বিক্রি করে তাহলে তিনি কিনবেন। রাত্রি 2 প্রহরের সময় এমন একজন ফিরিয়ে আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখন বাচ্চা বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। তাহলে জয়রাম মোক্তারের কাছে একটা সুসংবাদ চলে এলো, কারণ তিনি স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন যে হাতির পিঠে চড়ে পীরগঞ্জে জমিদার বাড়ির মেয়ের বিয়েতে গিয়ে উপস্থিত হবে। তাই তিনি হাতির সন্ধান করতে শুরু করেছিলেন। তার এলাকার চৌহদ্দির মধ্যে 2-3 ক্রোশের মধ্যেই, তার শহর থেকে 2-3 ক্রোশের মধ্যেই বীরপুরের উমাচরণ লাহিড়ির একটা মাদি হাতি রয়েছে, সেটা তিনি বিক্রি করবেন, কিন্তু দামটা অনেকটা বেশি। তখন এই খবরটা এলো তার কাছে যে রাত্রি 2 প্রহরে, 2 প্রহর বলতে গেলে দ্বিতীয় প্রহর, 1 প্রহর মানে কত? 1 প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা, 2 প্রহর মানে রাত 12টা প্রায়। তাহলে সেই রাত 12টা নাগাদ খবর এলো যে বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। কত দাম? জয়রাম মুক্তার বলছেন 2000। তাহলে হাতির দাম হচ্ছে 2000। জয়রাম বলছে খুব বাচ্চা না, সওয়ারি নিতে পারবে, সওয়ারি মানে যাত্রীদের নিয়ে যেতে পারবে, কুছ পরোয়া নেই, তাই কিনবো। তাহলে জমিদারের কাছে, মহারাজের কাছে তিনি হাতি চেয়েছিলেন, কিন্তু মহারাজ তাকে হাতি দেননি। তাই জয়রাম মোক্তার কি করলেন, 2000 টাকা দিয়ে হাতি কিনে সেই হাতির পিঠে চড়ে তিনি এবার যাবেন কোথায়? পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের আমন্ত্রণ রক্ষা করতে। তার সঙ্গে সওয়ারি হবেন পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী। ও যে কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও। সেই কর্মচারীকে পাঠিয়ে দিল সেই রাত্রি 12টার সময়, কাল সকালেই যেন হাতিটা আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বস্ত কর্মচারীকে পাঠিয়ে দেয়। কেন বিশ্বস্ত কর্মচারী কী হবে? কারণ হাতিটা তার হাতে হস্তগত করবে, সঙ্গে টাকাটাও নিয়ে যাবে, 2000 টাকা। পরদিন বেলা 7টার সময় হাতি এলো। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, জয়রাম মোক্তারের বাড়িতে কবে কি বার হাতিটা এসে পৌঁছেছিল? আগের দিন ছিল রবিবার, এটা সোমবার, এই সোমবারই বিয়ে, আজকেই বিয়ে। তাহলে বেলা 7টার সময় হস্তি নিয়ে আইলো। তার নাম হচ্ছে আদরিণী। তার গল্পটির কেন্দ্রীয় চরিত্র এই আদরিণী, যার নাম অনুসারে এই গল্পটির নামকরণ করা হয়েছে, তার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। উমাচরণ লাহিড়ী বীরপুরের, তার কর্মচারী স্ট্যাম্প পেপারে সব কিছু লিখে 2000 টাকা নিয়ে চলে গেল। ঠিক 2000 টাকা নিয়ে হাতির দাম নিয়ে তিনি চলে গেলেন। বাড়িতে হাতি আসিবার মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে গ্রামে যখন হাতি এসেছে, হাতি তো ছিল না গ্রামে, বিশাল আকৃতির একটা হাতি এসেছে, তাহলে সেই হাতি দেখার জন্য পাড়া প্রতিবেশীদের সেখানে কিন্তু ভিড় হবেই, ছেলের দল সেখানে ছুটে আসবেই। এসেও ছিল পাড়া প্রতিবেশী ছেলের দল সেগুলো দেখতে। এবার 2-1 অশিষ্ট বালক বলতে গেলে একটু দুরন্ত চঞ্চল টাইপের যে সমস্ত বালক, সেই সমস্ত বালকের এবার সুর করিয়া পড়তে লাগলো, হাতি তোর গোদা পায়ে নাতি, হাতি তোর গোদা পায়ে নাতি, হাতি তোর গোদা পায়ে নাতি। নাতি মানে লাথি, গোদা পা। এই শুনে ওই বাড়ির
জয়রাম মুখুজ্জের বাড়ির যে সমস্ত ছেলে তারাও ক্রুদ্ধ হয়ে উঠল যে তাদের বাড়ির হাতি, সে হাতিকে এরকম কথা বলবে, ওই সমস্ত বকাটে ছেলে, এটা হতে পারে না। তাই অপমান করে তারা সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিল। এই হাতি করেই জয়রাম মুখুজ্জে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে। হস্তিনী গিয়া অন্তঃপুরের দ্বারে দাঁড়াইল, বাড়ির কাছে দরজায়। মুখুজ্জে মশাই কিন্তু বিপদনিক বলতে গেলে তার স্ত্রী ছিল না মুখুজ্জে মহাশয়ের। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূটি একটি ঘটিতে জল লইয়া, একটি ঘটিতে করে জল নিয়ে সভয় পদক্ষেপে বাহির হয়ে আসিলেন। সভয় মানে ভয়ের সহিত সভয়ে কিন্তু বাইরে বেরিয়ে এলেন এক ঘটি জল নিয়ে। ভয় তো হবেই, হাতিটাকে বরণ করতে হবে পায়ে জল ছিটিয়ে, কিন্তু হাতির কাছাকাছি জীবনে কোনো দিন যায়নি, তাহলে তার তো ভয় হবেই। তাহলে সভয় পদক্ষেপে বাহির হয়ে এলেন। ভয়ে হাত কাঁপছে ভয়ে, সেই কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়ে কার, সে হাতির যে চার পায়ে সেই জল একটু একটু করে ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিত অনুসারে, মাহুত বলতে গেলে যারা হাতি দেখাশুনো করে তাদেরকে বলা হয় মাহুত। সেই মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিণী জানু পেতে বসলো। জানু কথার অর্থ হচ্ছে হাঁটু পেতে আদরিণী বসলো। বরবধূ তৈল এবং সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। হাতি যদি দাঁড়িয়ে থাকে তাকে তো নাগাল পাওয়া সম্ভব নয়, অত উঁচু, অত খর্বদেহ, অত বিশালাকার দেহ। তাই মাহুত যখন তাকে নির্দেশ দিল, মাহুত তাকে ট্রেনিং করে রেখেছে, সেই মাহুত যখন নির্দেশ দিল, হাতে সিঁদুর এবং তেল নিয়ে তার পুরোর কপালটাকে রাঙিয়ে দিল। ঘন ঘন শঙ্খধ্বনি হতে লাগলো তাকে বরণ করার জন্য। হাতিটাকে আবার উঠে দাঁড়ালো। একটা ধামায় ভরিয়া আলো চাল, কলা এবং অন্যান্য মাঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। হাতির সামনে মাঙ্গলিক দ্রব্য মানে হাতিকে বরণ করে নেওয়া হচ্ছে, নিজেদের বাড়ির হাতি এসেছে, সেই হাতিটাকে বরণ করে নিচ্ছে বাড়ির বড় পুত্রবধূ। সুর দিয়া তুলিয়া কতক সে খাইল। হাতিটা কিছুটা চাল সে তুলে খেলো, সেই চাল, কলা, অন্যান্য মাঙ্গল্য দ্রব্য সেগুলো হাতিটা সুর দিয়ে কিছুটা তুলে খেলো, কিন্তু ওইটা তো সুর দিয়ে খাওয়া তার অভ্যাস নেই। ফলে যতটা খেলো তার চেয়ে ছিটলো কিন্তু বেশি, যতটা খেলো তার চেয়ে ছিটলো কিন্তু বেশি, যতটা খেলো তার চেয়ে কিন্তু ছিটলো কিন্তু অনেক বেশি, অধিকাংশই ছিটিয়ে গেল। এই রূপে বরণ সম্পন্ন হলো, যে এইভাবে হাতিটাকে বরণ করে নিল। কে হাতিটাকে বরণ করে নিল? বাড়ির জ্যেষ্ঠ পুত্রবধূ সে হাতিটিকে বরণ করে নিল রাজহস্তির জন্য। রাজহস্তি বলতে গেলে সেই আগে বলা হয়েছিল না, রবিবার দিন বিকেলে তদারক করছিলেন জয়রাম মুখুজ্জে, এ রাজবাড়ি থেকে হাতি এলে পরে তাকে কোন জায়গায় বাঁধা হবে, কি কি খাওয়ানো হবে, এগুলো সেই রাজহস্তির জন্য সংগ্রহিত সেই কদলী কাণ্ড, কলার গাছ, বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। দিয়ে ভোজন করানোর পর, খাওয়া দাওয়ার পর তারা চলে গেলেন কোথায়? সেই পীরগঞ্জের উদ্দেশ্যে। পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। যে নরেশচন্দ্র, সেই নরেশচন্দ্রকে তিনি চিঠি লিখেছিলেন একটি হাতি পাঠিয়ে দেওয়ার জন্য, যার বাবার আমল থেকে তিনি তাদের পারিবারিক মোক্তার, তাকে হাতি দেয়নি। এই অপমান সহ্য করতে না পেরে নিজেই হাতি কিনে নিলেন। তাই পীরগঞ্জ থেকে ফিরে আসার পথে সেই হাতি নিয়ে নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন। বলা বাহুল্য, হস্তি পৃষ্ঠে করেই গেলেন, জয়রাম মোক্তার হাতির পিঠে চড়েই গেলেন। মহারাজের দোতল বিশিষ্ট বৈঠকখানা, নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, নিচে বড় প্রাঙ্গণ। মহারাজের রাজরাজরাদের ব্যাপার, বড় প্রাঙ্গণ তো হবেই। প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার, যে একটা পাশ, সে পাশে বড় একটা সিংহদ্বার, বড় দরজা, ফটক দরজা, যার মধ্য দিয়ে হাতিটা সোজা যেন ভেতরে ঢুকে যেতে পারে, কারণ মহারাজের বাড়িতেও হাতি রয়েছে, তার জন্যই করা হয়েছে। প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার। মহারাজ দ্বিতল বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ এবং সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হয়। তার বৈঠকখানাটা এমনভাবে তৈরি করা হয়েছে, বাড়ির উঠোন এবং বহু দূর পর্যন্ত যেন চোখে যায়, বহু দূর পর্যন্ত যেন সেটা দেখতে পায়, সেরকমই করা হয়েছে। রাজ সমীপে উপস্থিত হইলে, রাজ সমীপে বলতে গেলে রাজার সামনে যদি উপস্থিত হয়,
কে? সেই জয়রাম মুখুজ্জে রাজার সামনে উপস্থিত হয়ে মুখুজ্জে মহাশয় তাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। জয়রাম মুখুজ্জের চেয়ে রাজা নরেশচন্দ্র অনেকটাই ছোট, তাই নরেশচন্দ্রকে তিনি আশীর্বাদ করলেন। পারিবারিক একটা সম্পর্ক রয়েছে, 20 বছর ধরে তাদের পরিবারের মুক্তার, তার বাবার আমল থেকে মুক্তার, তাকে আশীর্বাদ করে তার সামনে গ্রহণ করলেন। মোকদ্দমা এবং বিষয় সংক্রান্ত 2-4টি কথা, সেটা তো হবেই। মুক্তারকে কাছে পেয়েছে, মোকদ্দমা সংক্রান্ত কথা হবে, বিষয় সংক্রান্ত কথা হবে। সেই 2-4টে কথা বলার পর মহারাজ জিজ্ঞেস করলেন, মুখুজ্জে মশাই ও হাতিটা কার? তখন মুখুজ্জে মশাই বিনীতভাবে বলেন, আগে হুজুর, হুজুর বাহাদুরের হাতি, হুজুর বাহাদুরের হাতি। হুজুর বাহাদুর বলতে গেলে কে? এই যে মহারাজ নরেশচন্দ্র, তার মানে তাকে বললেন আপনারই হাতি। মহারাজ কিছুটা বিস্মিত, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন দেখিনি। এলো কোথা থেকে? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। আমি কিনেছি উমাচরণ লাহিড়ি। আপনি কিনেছেন? আগে হ্যাঁ। তখন মহারাজ বলছেন, তবে বললেন যে আমার হাতি। এইবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে মহারাজের হাতি, এটা বিনয় করে বললেন না শ্লেষ করে বললেন, সেটা কিন্তু ঠিক উল্লেখ নেই। বিনয় কিংবা শ্লেষ ঠিক বোঝা গেল না। জয়রাম মুখুজ্জে কি করে তাকে বললেন? হয় বিনয়ের সহিত বললেন, তার প্রতি সম্মান প্রদর্শন করে বললেন যেটা হুজুর বাহাদুরের হাতি, না ব্যঙ্গ করে বলছেন হুজুর বাহাদুরের হাতি, কারণ হুজুর বাহাদুর তো তাকে হাতি দেয়নি। তাহলে এটা বিনয় হবে না, এটা শ্লেষই হবে। আমার অনুমান, আমার ব্যক্তিগত অনুমান, কিন্তু উল্লেখ নেই কোথাও। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি, যখন আপনার, তখন ও হাতি আপনার বই তো আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এ কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন। এ কাহিনী বলতে গেলে সেই পীরগঞ্জ থেকে ফিরে আসার কাহিনী, মহারাজ নরেশচন্দ্রের সম্মুখে যাওয়ার কাহিনী, মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে কথা বলার কাহিনী, সব কিছুই তিনি সবিস্তারে বিস্তৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ এবং লজ্জা আজ তার মুছে গেছে। কারণ এতদিন পর্যন্ত তিনি ক্ষুব্ধ ছিলেন, তিনি লজ্জিত ছিলেন। সেই ক্ষোভ এবং লজ্জা তার সম্পূর্ণরূপে মুছে গেছে। কারণ কি? মহারাজ তাকে হাতি না দিয়ে যে অপমান করেছিলেন, তার যোগ্য জবাব তিনি হাতি কিনে দিলেন। কয়েকদিন পর আজ তার সুনিদ্রা হলো, খুব ভালোভাবে আজকে অনেক দিন পর তিনি ঘুমোতে পেলেন। এরপর বেশ কিছুদিন পরের ঘটনা, দুঃখিত, বেশ কিছুদিন পরের ঘটনা। সেই হাতির সঙ্গে জয়রাম মুখুজ্জের কিরূপ সম্পর্ক ছিল, হাতিটাকে জয়রাম মুখুজ্জে কি করেছিল না করেছিল, আমি আগামী পর্বে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাকলো। যদি আপনারা মনে করেন আমার এই আলোচনা ছাত্রছাত্রীদের উপকারে লাগতে পারে, শেয়ার করতে পারেন, এটিকে শেয়ার করে দিন। যদি মনে করেন ছাত্রছাত্রীদের উপকারে লাগতে পারে, তাহলে আমার এই লাইভটিকে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকবেন।